গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আনোয়ার পাশার লেখা রাইফেল রুটি আওরাত। আজ পঞ্চম পর্ব। বলাকা সিনেমার কাছে বাটার জুতোর দোকানের সামনে বারান্দায় লোকটাকে সুদীপ্ত দেখতে পেলেন। হ্যাঁ, একটি মাত্র লোক, তবু একটি মানুষ তো। একটি মানুষের দেখা পাওয়া গেল। সেই নীলক্ষেত আবাসিক এলাকার রেলগেটের কাছে ভক্সওয়াগনের ভদ্রলোকটিকে দেখেছিলেন। অতঃপর দেখলেন এই বলাকা বিল্ডিংয়ের বারান্দায় একটি অভদ্রলোককে। মানুষ এমনই অভদ্র হয় নাকি? খোঁচা খোঁচা গোঁফদাড়িতে সারা মুখমণ্ডল ভর্তি, বোধহয় 4-5 দিন ওতে খুর পড়েনি। রুক্ষ চুল, ময়লা শার্ট, ফুল প্যান্টের কোনো শ্রী নেই, জুতো নোংরা। সুদীপ্তকে দেখেই লোকটা খেঁকিয়ে উঠল, এই উল্লু, কিতনা বাজতা হ্যায়? লোকটা উর্দু ভাষী বলে নিজেকে জাহির করতে চাইল, কিন্তু তার উচ্চারণেই ধরা পড়ল সে বাঙালি। সহসা কথাটা সুদীপ্তর মনে পড়ল। এই সময় নিজেকে অবাঙালি বলে প্রমাণ করতে পারলে ভারী সুবিধে। গতকাল থেকে বহু বঙ্গসন্তানই উর্দু ভাষা রপ্ত করতে লেগেছে, এবং সেই সঙ্গে ঘৃণা। উর্দুকে এত ঘৃণা বাঙালিরা আর কখনো করেনি। তারা বাংলা চেয়েছে, কিন্তু মনে কোনো উর্দু বিদ্বেষ পোষণ করেনি। 52 ভাষা আন্দোলনের সময় সুদীপ্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তখন উর্দুকে বয়কট করার একটা প্রবণতা ছিল, কিন্তু এমন ঘৃণা ছিল কোথায়? আজ তারা, বাঙালিরা, পথে বেরিয়ে উর্দু বলে, অন্তত বলতে চেষ্টা করে, কিন্তু সেই সাথে ঘৃণাও করে, বিজাতীয় ঘৃণা। একেবারেই পছন্দ নয় এমন মেয়ের সাথেও মানুষের বিয়ে হয়। অন্য দেশে হয় কিনা জানা নেই, আমাদের দেশে তো হয়। অবস্থার ঠেলায় পড়ে এমন অবাঞ্ছিত মেয়ের সাথেও যদি ঘর করতে হয়, তাকে ভালোবাসার কোনো প্রশ্ন ওঠে নাকি? না, বরং ঠিক উল্টোটা হয়। তালাক দিতে পারলে তবু যা হোক সহানুভূতিটা থাকে। প্রীতি না থাক, শুভেচ্ছার অভাব হয়তো হয় না। অন্যথায় সারা জীবন ঘৃণা করে যেতে হয় সে মেয়েকে। বাঙালির ভাগ্যে এমনই অপছন্দ অবাঞ্ছিত স্ত্রীর মতো উর্দুর উদয় হয়েছে নাকি? অন্তত সুদীপ্তর সামনে একজন অভদ্রলোকের যে উদয় হয়েছে তাতে সন্দেহ নেই। এই উল্লু, কোনো অপরিচিত ভদ্রলোককে সম্বোধনের ভাষা এইটে নাকি? উল্লু? কাকে উল্লু বলছো তুমি? তুমি উল্লু হ্যায়, সারা বাঙালি আদমি সব বিলকুল উল্লু হ্যায়। বলতে বলতে হো হো করে হেসে উঠল সেই অপরিচিত অভদ্র মানুষটি। সহসা সুদীপ্ত যেন মনে করতে পারলেন লোকটিকে তিনি চেনেন। ইনি সেই প্রখ্যাত চিত্রশিল্পী আবদুল্লাহ মনসুর না? ঠিক তাই, আবদুল্লাহ মনসুর ওরফে আমন। আমনকে তিনি চেনেন, না চিনে উপায় কি? পশ্চিম পাকিস্তান কিভাবে বাংলাকে শোষণ করে যাচ্ছে সে কাহিনীকে ছবিতে এঁকে ইদানিং শহরে বিপুল সাড়া জাগিয়েছেন চিত্রশিল্পী আমন। আমনের আঁকা বঙ্গজননীর একখানি তৈলচিত্র 5,000 টাকায় বিক্রি হয়েছে এই তো মাত্র কয়েকদিন আগে। সেই আমন এইখানে, এমন বেশে। সুদীপ্ত বললেন, আপনি এখানে কি করছেন? তুমি উল্লু এখানে কিয়া করতা হ্যায়? জানতা নেই যে 12 বাজতে ফের কারফিউ হয়ে যায়গা? 12 বাজলে আবার কারফিউ শুরু হবে? কে বললে? সেই জন্যই লোক নেই নাকি? 12টা বাজতে তো বেশি দেরিও নেই। তাহলে উপায়? উপায় অতি দ্রুত হেঁটে চলে যাওয়া, হয়তো বাসায় পৌঁছানো যেতেও পারে। কিন্তু ইনি? আপনি যাবেন না বাসায়? নেই, হাম গলি করেগা, গলি খায়গা। মানে গুলি খাবেন? খাদ্য হিসেবে গুলিটা কেমন বস্তু সে কৌতূহল একজন শিল্পীর থাকাটা অস্বাভাবিক নয়। তা হলেও সহসা গুলি খেতে চাওয়াটা কি স্বাভাবিক কর্ম? আর গুলি যে করবেন সেটা কি দিয়ে? কয়েকটা জিজ্ঞাসা নিয়ে অধ্যাপক তাকালেন শিল্পীর দিকে। শিল্পীর হাতে আধখানা ভাঙা ইট ছিল। শিল্পী আবদুল্লাহ মনসুর 25শে মার্চের দিবাগত রাত্রে বাসায় একা ছিলেন।
আজকাল মাঝে মাঝে এমন একা থাকতে তিনি ভালোবাসতেন। একা একা অনেক রাত জেগে বেশ কাজ করা যায়। শুধু কাজ, কলহ নেই। কলহ তাদের সুদীর্ঘ দাম্পত্য জীবনে ছিল বইকি, তবে ততটুকু ছিল যতটুকু সংসারের জন্য স্বাস্থ্যপ্রদ। এবং কলহ করে স্ত্রী কোনোদিন বাপের বাড়ি যাননি। সেদিন গিয়েছিলেন ছোট বোনের বাড়ি। রাতে বোন আর তাকে ফিরতে দেয়নি। ব্যবসায়ী ভগ্নিপতি ব্যবসা উপলক্ষে গিয়েছিলেন চট্টগ্রামে। অতএব বোনের কাছে বোনকে থাকতে হয়েছিল। আত্মীয় স্বজনের মধ্যে এমনটি তো হতেই পারে, পূর্বেও হয়েছিল। এক ছেলে এবং এক মেয়ে নিয়ে আমনের স্ত্রী বোনের কাছে থেকে গিয়েছিল। আমন বলেছিলেন, আমি কিন্তু ফিরে যাব, ছবিটা আজ শেষ করার কথা। একটা ছবি আজ তিনি শেষ করবেন, অতএব বাসায় ফিরছিলেন এবং ফেরার সময় তার ছেলে মেয়েদের আদর করেছিলেন। ছোট মেয়েকে কোলে নিয়ে চুমু দিয়ে বলেছিলেন, মামুনি এখন তবে যাই, কাল সকালে এসে তোমাকে নিয়ে যাব, কেমন? আব্বু, খালা? হ্যাঁ, ঠিক বলেছ তো আম্মু, এবার তোমার খালাকেই নিয়ে যেতে হবে, তোমার মা পুরনো হয়ে গেছে। অতঃপর আমন তার ছোট শালিকার পানে তাকিয়ে বলেছিলেন, দেখলি রোজি, আমার মেয়ে কিন্তু তার মাকে চায় না, তার জায়গায় চায় তোকে। এমনি খানিকক্ষণ হাস্য পরিহাসের মধ্য দিয়ে বিদায় নিয়েছিলেন চিত্রশিল্পী আমন। কত রাত হবে তখন? না, খুব বেশি রাত হয়নি। কাজের তাড়া ছিল বলে 9টার মধ্যেই তিনি বাসায় ফিরেছিলেন এবং ফেরার সময় সহসা ঢাকা শহরকে বড় বেশি নির্জন মনে হয়েছিল সেদিন। মাত্র 9টার মধ্যেই শহর এমন ঝিমিয়ে পড়ে নাকি? আগে কখনো এমন দেখেননি তো। শিল্পী আমনের বুকে নির্ঝুম ঢাকা শহরের একটি ছবি গাঁথা হয়ে গেল। এই নির্ঝুমতা কি ক্লান্তির? ঢাকা নগরী এমনি স্থবির হয়ে গেছে নাকি অন্য কিছু? এ যদি ঝড়ের পূর্বাভাস হয়? ভাবতে ভাবতেই আমন ঘরে ফিরেছিলেন। ছবি নিয়ে একান্তভাবে মগ্ন ছিলেন। বাইরের ছোটখাটো শব্দ সহসা পাবার কথা নয়। অতএব সন্দেহ নেই যে শব্দটা বেশ বৃহৎ আকারের ছিল। একটা প্রবল শব্দে আমনের হাতের তুলি কেঁপে উঠল। পরে পরেই আর একটা শব্দ, তার সঙ্গেই আর একটা, এমনি চলতেই থাকল। প্রচণ্ড শব্দের আর গর্জনের বিরাম নেই। আর শব্দ কি একরকমের? শব্দে যে এত বৈচিত্র্য থাকে তা কি আমন কখনো জানতেন? শব্দকে তুলি দিয়ে আঁকা যায় না? চিত্রশিল্পীর মনে একটা অদ্ভুত প্রশ্ন সৃষ্টি হল। তিনি বাইরে এসে বারান্দায় দাঁড়ালেন। হে কি, আগুন যে সারা ঢাকা শহরে জ্বলছে নাকি? চারপাশে আগুন, ধোঁয়া আর গন্ধ, বারুদের গন্ধ। কি শুরু হলো ঢাকা শহরে? যুদ্ধ? যুদ্ধ কেমন করে হয় আমনের জানা নেই। রণাঙ্গনের দৃশ্য তিনি দেখেননি। ধোঁয়া, আগুন ও বারুদের গন্ধ, বিচিত্র বিকট শব্দ, সবটা মিলিয়ে যে অবস্থার সৃষ্টি হয়েছে, এরই নাম যুদ্ধ। কিন্তু কার সঙ্গে যুদ্ধ? কারা যুদ্ধ করছে? আমন কিছুই ভাবতে পারলেন না। ভাবনারা ভয়ে মুখ হয়ে গেছে। তাকিয়ে বুঝলেন আগুনের শিখাটা নীলক্ষেতের দিকে বেশি। সারা নীলক্ষেত জুড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হল, কলা ভবন ও শিক্ষকদের আবাসিক এলাকা, ওই সবই ওরা জ্বালিয়ে দিয়েছে নাকি? প্রচণ্ড শব্দ, গুলিও বেশিরভাগ আসছে ওই দিক থেকেই। তাহলে কি ছাত্রদের সঙ্গে সামরিক বাহিনীর যুদ্ধ বেঁধে গেছে? তা কি করে হবে? অবশ্য কয়েকদিন থেকেই শহরে সংগ্রামের কথা চলছিল। আমাদের সংগ্রাম চলবেই চলবে, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো ইত্যাদি স্লোগান দিয়ে দিয়ে মিছিল চলছিল শহরে। কিন্তু সবাই তারা ছাত্র তা তো নয়। সব স্তরের মানুষই তাদের মনের অনুভূতিকে ব্যক্ত করতে চাইছিল ওইসব মিছিলের স্লোগান দিয়ে। কিন্তু সত্যিই তারা কি অস্ত্র নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল? কই, তিনি তো জানতেন না। তবে তিনি না জানলেই তা মিথ্যা হবে? সত্য হয় তো ভালো। আহা, কথাটা সত্য হোক, বাঙালির গোপন প্রস্তুতি সত্য হোক,
তার অস্ত্র ধারণ সত্য হোক। বীর বিক্রমে বাঙালি যুদ্ধ করছে পশ্চিম পাকিস্তানি সামরিক বাহিনীর সাথে। কল্পনাটা শিল্পী আমনের মধ্যে খুব উজ্জ্বল সুখের অনুভূতি এনে দিল। বাঙালি গোপনে এত অস্ত্র জমিয়েছিল, এত অস্ত্রের ব্যবহার শিখেছিল। নিশ্চয় নীলক্ষেত এলাকায় ছাত্রদের সঙ্গে পাকিস্তানি সৈন্যদের যুদ্ধ চলছে, নাকি পাকিস্তানেরই একতরফা ছুঁড়ছে এত গুলিগোলা? হ্যাঁ, পাকিস্তানিরা তা পারে। সেরেফ না কে হাঁ করতে পাকিস্তানের জুড়ি মেলা ভার। অকারণেই অতিরিক্ত পরিমাণের গুলিগোলা ছুঁড়ে তারা প্রমাণ করবে ছাত্রদের সঙ্গে লড়াই হয়েছে আমাদের, এবং ছাত্র শিক্ষক যা আমরা মেরেছি তা ওই লড়াইয়ের মধ্যে। হায় হায়, কি ধূর্তই হারামজাদা! আমাদের নিরস্ত্র ছাত্র শিক্ষকদের ওরা মারবে, তারপর বলবে ওরা মরেছে আমাদের সঙ্গে লড়াই করতে এসে। ও আল্লাহ, তবে সেটাই সত্য হোক। আমার ছাত্র বন্ধুরা লড়াই করে মেরে তারপর যেন মরে। আমাদের অধ্যাপকরা এক একটি দুর্জয় সেনাপতি যেন হতে পারেন। শিল্পী আমনের সারা বুক ভরে প্রার্থনা উচ্চারিত হল। সব কথার শেষ কথা বাংলাদেশের স্বাধীনতা। উহ, কি প্রচণ্ড বুক কাঁপানো গোলার আওয়াজ! এক মুহূর্ত যদি গুলিগোলার বিরাম থাকে। শ্রাবণের বৃষ্টিধারাও তবু মাঝে মাঝে মন্থর হয়ে আসে, কিন্তু গোলা বৃষ্টির যে খান্তি নেই। হায় হায়, সব ধ্বংস হয়ে গেল। কিন্তু এত ধ্বংসের পর স্বাধীনতা যদি আসে, অবশ্যই যেন আসে। আমাদের ছেলেমেয়েরা স্বাধীন দেশের নাগরিক হবে। বিশ্বের সর্বত্র বুক ফুলিয়ে বলবে, আমরা জনগণতান্ত্রিক বাংলাদেশের মানুষ, আমরা বাঙালি। আমনের বুক ভরে উঠল একটি কথার সূর্যমুখী, আমরা বাঙালি। স্বাধীনতার সূর্যের দিকে উন্মুখ একটি ফুলের নাম, আমরা বাঙালি। আমন অস্থিরভাবে পায়চারি শুরু করলেন তার ঘরের মেঝে। চিৎকার করে গেয়ে উঠলেন, মুক্ত বেনির গঙ্গা যেথায় মুক্তি ভিতরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই তীর্থ বরদবঙ্গে। বাম হাতে যার কমলার ফুল, ডাহিনে মধুর মালা। না না না, এ কবিতা পড়ার অধিকার আমার নেই। তোমার বাম হাত ও ডান হাত আজ একই অঙ্গে তো নেই মা। তোমার অধম সন্তানেরা তাকে কেটে দুটুকরো করেছে মাগো, হে পাপ ক্ষমা করো। অস্থিরতায় অনুশোচনায় বিনিদ্র রজনী পোহালো। শুক্রবারও সারাদিন অবিশ্রান্তভাবে চারপাশ জুড়ে গোলাগুলির আওয়াজ শোনা যেতে লাগল। আমনের বাসা একটা কানাগলির মধ্যে দোতলায়, সেখান থেকে বড় সদর রাস্তাটা দেখা যায় না। অতএব রাস্তায় বেরোনো যায় কিনা বোঝা গেল না। কিন্তু সকাল হতেই রাস্তায় বের হবার জন্যে আমন ছটফট করতে লাগলেন। কোনো মতেই কি বের হওয়া যায় না? ওরা দুটি মাত্র স্ত্রীলোক, একা বাড়িতে ভয় পাচ্ছেন না? মনের মধ্যে নানা প্রশ্ন, নানা আশঙ্কা। গুলির শব্দে মামুনি হয়তো ভয় পাচ্ছে এবং কাঁদছে। সৈনিকের আবার বাড়িতে ঢুকবে না তো? না, ওই আশঙ্কার কোনো মানে হয় না। কই, ভদ্রলোকের বাড়ি ঢুকে ওর অত্যাচার করেছে এমন তো কখনো শোনা যায়নি। তাছাড়া রোজের সেই ভাগ্নেটিও হয়তো বাসায় ফিরে থাকবে। আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক হয়ে রাতে পাড়া পাহারা দিতে যায়, ফেরে একেবারে শেষ রাতে। আজ নিশ্চয়ই আগেই ফিরে থাকবে। কিন্তু না ফিরে থাকে যদি? ওরা দুবোন ভয়েই মারা পড়বে হয়তো। তিনি যদি এখন কাছে থাকতেন। কিন্তু কি করে থাকবেন? পথে বেরোনো যায়? বেলা 10টার দিকে আমন জানলেন পথে বেরোনো যাবে না। রেডিওতে সামরিক কর্তৃপক্ষের কয়েকটি আদেশ শুনলেন। জানলেন সারা শহরে এখন কারফিউ, এখন পথে বেরোলেই সৈন্যরা গুলি করবে। গুলি তো বেরাদরগণ সারা রাতই করেছ, কিন্তু কারফিউর কথা বলছো এখন, এই বেলা 10টায়? কই, সারা রাত তো একবারও শোনা যায়নি যে কারফিউ দেওয়া হয়েছে। কে জানে, হয়তো রাত 2টোর সময় রেডিওতে কারফিউর কথা প্রচার হয়েছিল। রাত 2টোর সময় কেউ রেডিও খোলে না, তাতে কি? আইন তো বাঁচানো গেল, বাঙালিকেও বুদ্ধ বানানো গেল। বাঙালিকে বুদ্ধ বানিয়ে ইয়াহিয়া কাল রাতে ফিরে গেছে। ইয়াহিয়া এসেছিল আলোচনা করতে। কিসের আলোচনা? কেন? ক্ষমতা হস্তান্তরের। ক্ষমতার রুটি নিয়ে তোমরা কাড়াকাড়ি করছিলে না? তোমরা মানে পূর্ব বাংলা ও পশ্চিম পাকিস্তান। অতএব মাঝখানে কোনো বাঁদরকে তো আসতেই হয়।
এবং বাঁদরের স্বভাব অনুযায়ী ক্ষমতার রুটি নিজের গালেই পুড়তে হয়। ইয়াহিয়া কি অযৌক্তিক কিছু করেছে? কার সাধ্যি সে কথা বলুক দেখি। সামরিক আইনে 14 বছর জেল, মিনিমাম পানিশমেন্ট লঘু শাস্তি। কি কি অপরাধে এই লঘু শাস্তি দেওয়া হবে তার বিবরণ এখন রেডিওতে প্রচারিত হচ্ছে। তোমরা শোনো এবং পালন করো, কথা বলো না। না, কথা বলার কোনো অধিকার নেই। রাজনীতিবিদ, অধ্যাপক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, আইনজীবী, বুদ্ধিজীবী কেউ না। তোমরা সব বিলকুল বুদ্ধু আছো এবং বেয়াদব। প্রেসিডেন্ট এসে প্রায় 2 সপ্তাহ থেকে গেলেন ঢাকায়। বেয়াদবির চূড়ান্ত করেছ তখন। মনে নেই প্রেসিডেন্ট আসলো শহরে, আর সেই শহরে তোমরা মিছিল বের করেছ। মিছিল কি অপরাধ? মিছিল মানে জানো? নিজেদের কোনো দাবির কথা জানাতেই মানুষ মিছিল করে। দেশের মানুষ তাদের প্রেসিডেন্টের কাছে নিজেদের দাবির কথা জানাবে না? দাবি? কিসের দাবি? হুজুরের কাছে নিবেদন পর্যন্ত চলতে পারে, সেজন্য দরখাস্ত পেশ করো। মিছিল করে স্লোগান দিয়ে বেড়ানো কেন? কারণ ওইটি আধুনিক গণতন্ত্র সম্মত পন্থা। তোমাদের ওইসব কেতাবি গণতন্ত্র মাগরেবি মুলুকে চলতে পারে, আমাদের পাক মুল্লুকে তা অচল। তোমাদের মধ্যযুগীয় আবেদন নিবেদন আমাদের বাংলাদেশে অচল। আমরা কোনো হুজুরে বিশ্বাস করি না, এবং সেই কারণেই দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে আমাদের মিল হবে না। তোমরা তোমরা, আমরা আমরা। নেহি, মুসলিম সব ভাই ভাই, কখনো তোমাদেরকে আমরা পৃথক হতে দিতে পারি না। আমরা মুসলমান। আমরা বাঙালি, তোমরা পাঞ্জাবি, পাঠান, সিন্ধি, বালুচ। তোমরা আমরা পৃথক হয়েই আছি। বটে, তাহলে তোমাদের জন্য এই রইল কামান, মেশিনগান, রাইফেল। শুক্রবার সারাদিন চলল কামান, মেশিনগান, রাইফেলের বিচিত্র কারবার। আবার রাত এলো। সেই রাতেও মাঝে মাঝে শোনা যেতে লাগল গুলির আওয়াজ। আমন সারা রাত একা ঘরে তার ছেলে মেয়ের জন্য কেবলই ছটফট করলেন। পরদিন শনিবার, অর্থাৎ গতকাল বেলা 10টার দিকে কারফিউ উঠে গেলে পথে লোক বেরুল। আমনও বের হলেন। সেই গতকালের বেলা 10টা থেকে আজ রবিবারের বেলা প্রায় 12টা, প্রায় 26 ঘন্টা। এই 26 ঘন্টার হিসাব আর আমন জানেন না। সেই যে বাসা থেকে পথে বেরিয়েছেন আর ঘরে ঢোকেননি। কেন? রোজিদের ঘরে? রোজিদের ঘরে তার স্ত্রী ও পুত্রকন্যারা ছিলেন, সেখানে তিনি যাননি? হ্যাঁ, গিয়েছিলেন, কিন্তু ঘরে নয়। তাকে ঘর বলে না। অবাধে পথের কুকুরটাও তখন সেখানে প্রবেশ করতে পারে। যেখানে শেয়াল কুকুরের অবাধ যাতায়াত থাকে তাকে ঘর বলে নাকি? রোজিদের ঘর খোলাই পড়েছিল। খোলা শুধু নয়, ভাঙা দরজার কপাট ভেঙে দুর্বৃত্তরা ঢুকেছিল। তারপর আমন গিয়ে দেখলেন কেউ নেই। ডাকলেন, রোজি। সাড়া নেই। স্ত্রীকে ডাকলেন, পলি। পলিও নেই নাকি? ছেলেমেয়েরা? শোবার ঘরে গিয়ে দেখলেন মেঝের উপর 2টি ভাই বোন পড়ে আছে পাশাপাশি। রক্তে ভিজে গেছে অনেকখানি মেঝে। রবিবার সকালে দেখা গেল 2টি ছেলে মেয়েকে বুকে জড়িয়ে মেঝের উপর পড়ে আছেন চিত্রশিল্পী আমন। সারাক্ষণ এমনি পড়েছিলেন? না, যতক্ষণ ক্ষমতা ছিল বিলাপ করেছেন, চিৎকার করে কেঁদেছেন। এমন কচি শিশুদের যারা মারতে পারে তাদের জন্য আল্লাহর অভিশাপ প্রার্থনা করেছেন। তাদের উপর গজব নাজিল করো খোদা, এক্ষুনি তোমার গজব নাজিল করো। স্ত্রীর কথা মনে হয়েছে, চিৎকার করে কতবার ডেকেছেন স্ত্রীকে। রোজিকে ডেকেছেন, যেন ডাকলেই এক্ষুনি ওরা এসে দেখা দেবে। রোজির কলেজে পড়া ভাগ্নেটিকেও পাওয়া গেল। বাঁচবার জন্য ঘরে ফিরেছিল 12টার দিকে, এবং তার ফলে বাঁচতে পেরেছিল মাত্র ঘণ্টা 5। ভোর 5টার দিকে পাক হানাদার বাহিনীর গুলিতে সে নিহত হয়। পাশের ঘরে তার লাশ পাওয়া গেল, কিন্তু পলি ও রোজি কোথাও নেই। আর নেই সেলাইয়ের কল, ট্রানজিস্টার, টিভি সেট এবং হয়তো আরও কিছু যা আমন জানেন না। মূল্যবান গয়নাপত্র, টাকা কড়ি কোথায় থাকত সেটা শালিকের বাড়ি হলেও
আমনের জানার কথা নয়। তিনি কেবল দেখলেন আয়রন সেফ খোলা, ভেতরটা শূন্য। আমনের 5 বছরের ছেলের বুকে গুলির চিহ্ন 2টি, 3 বছরের মেয়ের বুকে 1টি এবং রোজির ভাগ্নেটির গায়ে গুলির দাগ ছিল 3টি, 2টি বুকে 1টি পাঁজরে। যুবক ও শিশুদের মেরে যুবতীদের ধরে নিয়ে গেছে, আর লুটপাট করে নিয়ে গেছে যা নেওয়া যায়। কাঠের আসবাবপত্র নেওয়া যায় না, সেগুলি পড়ে আছে। সর্বত্রই হানাদারদের কার্যক্রমের মধ্যে এই একটা মিল ছিল ভারী সুন্দর। যা পারো লুটে পুটে নাও, যুবতীদের হরণ করো, অন্যদের হত্যা করো। না, সব ঘরেই তারা ঢোকেনি, কিন্তু যেখানেই ঢুকেছে এই কার্যধারায় কোনো ব্যতিক্রম ঘটেনি। ব্যতিক্রম শুধু ঘটেছিল সুদীপ্তর ঘরে। সেখানে হরণের জন্য নারী পায়নি, লুটপাটের যোগ্য কোনো বস্তুও পায়নি, কেননা যেদিকে তারা তাকিয়েছিল শুধু দেখেছিল বই আর বই। ধুত্তর বই, বই নিয়ে হবেটা কি শুনি? কাগজের বুকে হিজিবিজি আঁক কাটা যত সব আবর্জনা। ওই আবর্জনায় হাত দিয়ে পাক সৈন্যরা নাপাক হতে চায়নি। হাত যেখানে সেখানেই দেওয়া যায় নাকি? হাত দেওয়া যায় রুটি ও রাইফেলে, আর আওরাতের গায়ে। দুনিয়ার সেরা চিজ আওরাত আর রাইফেল। রুটি খেয়ে গায়ের তাকত বাড়াও, রাইফেল ধরে প্রতিপক্ষকে খতম করো, তারপর আওরাত নিয়ে ফুর্তি করো। বাহ, এই জিন্দেগি হায়, এই তো জীবন। জীবন সম্পর্কে এই ধারণায় আমনের কোনো আস্থা নেই, কোনো বাঙালিরই নেই। আমন যতক্ষণ পারলেন প্রাণপণে প্রচণ্ড আর্ত হাহাকারকে বহন করলেন, বিলাপ করে করে বেদনাকে ঝেড়ে ফেলতে চাইলেন, মরে যাওয়া পুত্রকন্যাদের বুকে জড়িয়ে কাঁদলেন। অবশেষে একসময় সংজ্ঞা হারিয়ে সন্তানদের বুকে জড়িয়ে পড়ে রইলেন। রবিবার সকালে গোপনে কয়েকজন সাংবাদিক সাধারণ মানুষের ছদ্মবেশে শহরের অবস্থা দেখতে বেরিয়েছিলেন। তারাই শিল্পী আমনকে উদ্ধার করেন। অতঃপর হাসপাতালে কিছুক্ষণের মধ্যেই তার সংজ্ঞা ফিরেছে, কিন্তু মনের স্বাভাবিকতা ফেরেনি। একসময় কখন তিনি হাসপাতাল থেকে বেরিয়ে এসেছেন তাকেও টের পায়নি। এখন তিনি পথে পথে মাঝে মাঝেই চিৎকার করে উঠছেন, হাম গলি কারেগা, গলি খায়েগা। আমার ছেলেমেয়েদের গুলি করেছ, আমিও তোমাদের গুলি করব। আমার ছেলেমেয়েরা গুলি খেয়েছে, আমিও গুলি খাব, আমাকেও তোমরা গুলি করো। এসব কথা কি পাগলের কথা? তবু এখন শিল্পী আমনকে সকলেই পাগল ঠাউরাচ্ছে এবং এড়িয়ে চলছে। অবশ্য আমনের সব ইতিবৃত্ত সুদীপ্ত জানতেন না। কেবল তার মনে হচ্ছিল সত্যই একটা সাংঘাতিক কিছু ভদ্রলোকের জীবনে ঘটেছে, যে কারণে তিনি এমন ভারসাম্য হারিয়েছেন আজ। কি সেটা? যাই হোক, সে নিয়ে কিছু ভাববার সময় এখন নেই। এখন কিছু করতে হয়, কিন্তু কি করা যায়? সঙ্গে করে বাসায় নিয়ে যাওয়া যায়? বাসায়? তিনি এখন যেখানে আছেন সেখানে? সেখানে পথের পাগল নিয়ে উঠাবেন? কেন উঠাবেন না? আমনের মতো চিত্রশিল্পী কোনো দেশে কি দলে দলে গজায়? তাছাড়াও তিনি একজন মানুষ তো। বিপদের সময় মানুষের জন্য তো মানুষকেই এগোতে হয়। সুদীপ্ত আমনের একখানি হাত ধরলেন। আপনি চলুন আমার সাথে, আমি আপনাকে দেব গুলি খেতে। তো মূল্য হ্যায়, তোমারা সাথ মে গুলি নেই হ্যায়। গুলি যাদের সঙ্গে থাকে শহরে তাদের তখন অভাব ছিল না। চারিদিকে নল উঁচিয়ে কত গাড়ি তো যাচ্ছে। ঠিক সেই সময় একটা যাচ্ছিল পাশের পথ দিয়ে। সহসা আমন সুদীপ্তকে এক ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দুহাত তুলে চিৎকার করে উঠলেন, হাম গলি কারেগা, গলি খায়গা। ফুটপাতের পাশে লোহার রেলিংয়ের কাছে দৌড়ে গিয়ে আমন তার প্রাণপণ শক্তিতে হাতের আধখানা ইট ছুঁড়ে মারতে চাইলেন, কিন্তু তার আগেই সৈনিকদের গুলি খেয়ে তিনি লুটিয়ে পড়লেন রেলিংয়ের পাশে। তার হাতের আধখানা ইট ছিটকে পড়ল তারই নাকের কাছে। সত্য সত্যি ওরা গুলি করল আমনকে, বিকৃত মস্তিষ্কের আমনকে। আমনকে অসুস্থ পাগল বলে চিনতে কি ভুল হবার কথা? পাকিস্তানের বীর সৈনিক অত সব বোঝে না।
অত সব বুঝতে গেলে ভালো সৈনিক হওয়া যায় না। সৈনিকের কাজ কোনো কিছু বিচার করা নয়, কেবলই গুলি চালানো। হ্যাঁ, পাকিস্তানিরা গুলি চালাতে জানে। রাইফেল মেশিনগানের লোহার গুলি, রেডিও টিভিতে গাঁজা গুলি। গোটা পাকিস্তানটাই একটা গাঁজা গুলি। বলাকা বিল্ডিংয়ের বারান্দায় পড়ে থেকেই কথাটা মনে হয়েছিল সুদীপ্তর। ভাগ্যিস আমন তাকে ধাক্কাটা বেশ জোরেই দিয়েছিলেন এবং সঙ্গে সঙ্গে একেবারে ধূলিসাৎ হয়েছিলেন। সেই জন্যই বোধহয় পাকিস্তানিরা তাকে দেখতে পায়নি, কিংবা দেখে থাকলেও মৃত ভেবেছিল। সুদীপ্ত কিন্তু সবই দেখলেন। চিত্রশিল্পী আমনের দেহ লুটিয়ে পড়ে আছে, রক্তের ধারা গড়িয়ে যাচ্ছে পথের উপর। ওরা মেরে চলে গেছে। সুদীপ্ত উঠে দাঁড়িয়েছেন। আশ্চর্য, এতটুকু ভয় পাচ্ছেন না তিনি। এক দৃষ্টিতে দেখছেন নিষ্পন্দ একটি মানবদেহকে। এই দেহ আশ্রয় করে যিনি ছিলেন, তিনি সেই প্রখ্যাত চিত্রশিল্পী আমন। এই তো ছিলেন। কোথায় গেলেন তবে? তিনি গেছেন সেই জনতার পথে যারা প্রতিজ্ঞা নিচ্ছে, আমরা এর প্রতিশোধ নেব। সকালবেলায় হাসিম শেখের কথা মনে পড়ল। খোদার কসম, আমার মায়ের কসম, আমাদের রক্তের কসম, আমরা এর শোধ নেবই নেব। প্রতিশোধ গ্রহণের দুর্বার শপথ ছড়িয়ে গেল চারপাশের বাতাসে, পথের ধুলোয়, আশেপাশের প্রতিটি দেওয়ালে, প্রতিটি বাতায়নে, এমনকি আমনের হাতের সেই আধখানা ইটেও। সুদীপ্তর চোখের সামনে সেই ইটের টুকরো হয়ে উঠল আস্ত কামানের গোলা। সে এখন ওঁত পেতে শত্রুর মুখ খুঁজছে, যেন বলছে, মাগো, সন্তানের রক্তে তোমার বুক ভেসেছে, শত্রুর রক্তে তোমার পা ধোয়াব। কথাগুলো আমনের। শিল্পী আমনের একটি ছবির নিচে এই শপথ বাক্য খোদিত ছিল। মাগো, সন্তানের রক্তে তোমার বুক ভেসেছে, শত্রুর রক্তে তোমার পা ধোয়াব। না, ওই পানে আর চেয়ে থাকা যায় না। একসময় সুদীপ্ত চঞ্চল হয়ে উঠলেন। মানুষের সব কত আর দেখা যায়। গত ২০-২৫ দিন ধরে কত রক্ত, কত লাশ তিনি দেখেছেন, কিন্তু কান্না শোনা যায়নি। এই তো এই মার্চেরই মাঝামাঝিতে সেই দিনগুলি। সেদিন গত রাতের কয়েকটি শব এনে ছেলেরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের বটতলায় জড়ো করেছিল, আর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা সেই সব ঘিরে স্লোগান দিচ্ছিল, বাঙালি ভাই, ভাই রে, বাঙালি ভাইয়ের রক্ত দেখ। সকলে সেই রক্ত দেখেছিলেন। এ তো লাল পলাশের রং নয়, রক্তের রং এত কালোও হয়, যেন কয়েকটি কৃষ্ণচূড়া আক্ষরিক অর্থেই কৃষ্ণ হয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি হয়ে তাকে ন্যায় সমরে উদ্বুদ্ধ করেছিলেন। এই কৃষ্ণ শহীদ ভাইয়েরা তেমনি ন্যায়ের সংগ্রামে গত রাতে দ্বারে দ্বারে ডাক দিয়েছিল, জয় বাংলা। বাংলাকে জয়যুক্ত করার সংগ্রামে তোমরা বীর বাঙালি বেরিয়ে এসো। মানি না, মানি না, কারফিউ মানি না। গত রাতে শহরে কারফিউ দেওয়া হলে ওরা তা মানেনি। পশ্চিম পাকিস্তানের সামরিক সরকার বাংলাদেশের দাবি আদায়ের সংগ্রামকে টুঁটি টিপে মারার জন্য দিয়েছিল কারফিউ। সেই কারফিউ নীরবে মেনে নেয়ার মধ্যে ছিল স্বদেশের অপমান। সেই অপমান ঘোচাতে ওরা বেরিয়েছিল পথে, স্লোগান দিয়েছিল, জয় বাংলা। জয় বাংলা স্লোগানে যেন বিচ্ছুটির জ্বালা, ওদের সর্বাঙ্গ জ্বলে যায়। কাভি নেহি বরদাস্ত করেগা। যে মুখের কথায় এত জ্বালা, গুলিমার সেই মুখে। একটা বর্বর ক্রোধে ক্ষিপ্ত হয়ে ওঠে ইয়াহিয়ার সৈনিক নামধারী দস্যুরা। বাংলা শব্দটা উচ্চারণের সময় মুখ প্রসারিত হলে ঠিক সেই যথালগ্নে ওদের মুখ লক্ষ্য করে গুলি করে, আর তার ফলে দেখো, মুখের তালু ভেদ করে সারা মুখখানা কি বিকৃত হয়ে গেছে। কিন্তু মুখের সেই বিকৃতি যেন সুদীপ্তর মনে হয়েছিল সারা পাকিস্তানের বিরুদ্ধে একটা বিরাট ব্যঙ্গ। ওরা যেন যাবার আগে একটা মুখ ভেঙচি দিয়ে গেছে ইয়াহিয়াদের পাকিস্তানকে। না, ওদের সঙ্গে আর নয়। সেই লাশগুলি সেদিন যারাই দেখতে এসেছিলেন তাদেরই মনে জন্ম নিয়েছিল কথাগুলি। না, ওদের সঙ্গে আর নয়।
বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণের সেই প্রাচীন বটবৃক্ষ তার সাক্ষী। ওগো প্রাচীন বটবৃক্ষ, সাক্ষী থেকো তুমি, ওদের সঙ্গে আর নয়। ছাত্রদের প্রতিটি আন্দোলনের সাক্ষী সেই প্রাচীন বটবৃক্ষ। ৬৯-এর আইয়ুব বিতাড়নের আন্দোলনে এই বটতলা থেকেই ছাত্রেরা যুদ্ধ করেছিল মোনায়েম খানের পুলিশ বাহিনীর সাথে। না, পুলিশেরা রাইফেল মেশিনগান নিয়ে আসেনি, এসেছিল লাঠি ও টিয়ার গ্যাস নিয়ে। লাঠির মোকাবেলা করতে ছেলেরা সক্ষম ছিল, কিন্তু টিয়ার গ্যাস? সুদীপ্ত নিজে না দেখলে তাকে বিশ্বাস করতেন? টিয়ার গ্যাসের শেলগুলো এসে পড়তেই ভেজা চট হাতে জড়িয়ে ধরেছিল সেগুলো এবং ছুঁড়ে মারছিল রাস্তার পুলিশের দিকে। তখন পুলিশেরাই তার ফলে টিয়ার গ্যাসের জ্বালায় অস্থির। সে এক আশ্চর্য যুদ্ধ। তারপরেই তো ঘটে গেল পরপর ২টি মৃত্যু। ঢাকায় মারা পড়লেন ছাত্রনেতা আসাদ, রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রপ্রিয় অধ্যাপক শামসুজ্জোহা। শামসুজ্জোহার মৃত্যুর সঙ্গে সঙ্গে সমগ্র আন্দোলন এমনই ভয়াবহ রূপে ব্যাপকতা পেল যে আইয়ুব শাহী আর টিকল না। তখন মুখোশ পরে এলো ইয়াহিয়া। মুখোশধারী ইয়াহিয়া প্রথম দিকে অভিনয় ভালোই করেছিল, ধুলো দিতে পেরেছিল বাঙালির চোখে, কিন্তু সব মুখোশ তার খুলে গেল গত ১ মার্চ তারিখে। জাতীয় পরিষদের নির্বাচনে বাঙালি যে এমন একটা কাণ্ড করবে তা কেউ ভেবেছিল নাকি? আইয়ুব খান উপদেশ ইয়াহিয়াকে ঠিকই দিয়েছিলেন, দেখো হে, তুমি সোলজার মানুষ, ওইসব ডেমোক্রেসি তুমি হজম করতে পারবে না। সকলের পেটে কি ঘি হজম হয়? হুজুর, সে কথা আমিও জানি, এ কেবল একটা ধাপ্পা। পরিষদে ইনশাল্লাহ দেখবেন কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, তখন তারা ব্যক্তি স্বার্থ নিয়ে কামড়াকামড়ি শুরু করবে, আর সেই সুযোগে। কিন্তু সুযোগ পেলে তো হে, ধরো বঙ্গালমূলকের সকলেই একটা মাত্র দলকেই ভোট দিল, তখন? হুজুরের কথা ইয়াহিয়া তখন মুখ টিপে হেসেছিল। হুজুর, এই জন্যই তো আপনি তখ্ত হারালেন। বাঙালি চরিত্রকে আপনি চেনেন না। ঝগড়ার ভয়ে যাদের দুজনকে একসঙ্গে কবর পর্যন্ত দেয়া যায় না, তারাই মিলেমিশে একটা মাত্র দলকে ভোট দিয়ে জয় করাবে, হেও বিশ্বাস করতে বলেন হুজুর? আপনি হাসালেন। কিন্তু সত্যকার হাসবার দিন ইয়াহিয়া পায়নি। নির্বাচনের ফল বেরুলে সব হাসি তার মিলিয়ে গেল। এবার হায় হায়, দালালি করতে পারে এমন যে নামগুলি নোটবুকে টোকাচ্ছিল তারা যে সব হেরে গেল। এখন যে আর চিন্তা করেও কোনো কুল মেলে না। ধুত্তর চিন্তা, শরাব লেয়াও। মদের মাত্রা আরও বাড়িয়ে দিল ইয়াহিয়া এবং কিছু চিন্তা না করে হুকুম জারি করল, জাতীয় পরিষদের অধিবেশন বন্ধ। কিন্তু কেন এবং কতদিনের জন্য? এইসব প্রশ্নের জবাব দেওয়া হল গুলিতে। ইয়াহিয়া তার দেশ শাসনের ব্যাপারটাকে সরল ও সনাতন একটি সূত্রের উপর স্থাপন করল। তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা। বেশ, তবে তাই হোক, ডান্ডার জরি পরীক্ষা হয়ে যাক। বাঙালির কাঁদবার দিন আর নেই। এবার অস্ত্রের উত্তর অস্ত্রের ভাষায়। বাঙালির কান্নার দিন শেষ হয়েছে। এই যে সারা মার্চ মাস ধরেই বাংলাদেশে ইতস্তত নরহত্যা চলল, এই জন্য বসে বসে কাঁদলে কি বাঙালি বাঁচত? আশ্চর্য, ওরা যত মেরেছে ততই দৃঢ় শপথে সোজা হয়ে দাঁড়িয়েছে বাঙালি। পাল্টা মার দেবার শপথ নিয়েছে, দুর্জয় শপথ। কিন্তু গত ২৫ রাতের সেই মার, তার বিরুদ্ধেও দাঁড়াবার সাহস তার হবে? ১০০ বার হবে, হতেই হবে। পাল্টা মার দিতে না পারলে বাঙালির দশা এখন কি হবে বলতে পারো? দাস্যবৃত্তি আর গণিকাবৃত্তি। তার চেয়ে মরে যাওয়া ভালো। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে? সুদীপ্ত ভাগ্যবান বই কি। সুদীপ্তর নিজেরও ধারণা খুব সহজে বোধহয় মৃত্যুর মুখ তাকে দেখতে হবে না। তাহলে ওই রাতেই সে কর্মটি সমাধা হতে পারত। হয়নি যে, সেটা এখন কোনো সৈনিকের মূঢ়তা বা দুর্বলতা বলে তার আর মনে হয় না। ওটা ভাগ্য। এই ভাগ্য প্রার্থনা করলেই মেলে এমন নয়। সে খামখেয়ালি, যার উপর ইচ্ছে প্রসন্ন হয়।
তার অপ্রসন্নতাও কোনো নিয়ম মেনে আসে না, কোনো কারণ ছিল না, অথচ গাড়িটা ঠিক ওই সময়ই ওই পথ দিয়ে যাচ্ছিল। আমনের মৃতদেহ যেন সুদীপ্তর বসন প্রান্ত আঁকড়ে ধরে সুদীপ্তকে স্থবির করে দিয়েছিল। ওই অবস্থায় আর কিছুক্ষণ কাটলেই মৃত্যু অবধারিত ছিল। কিন্তু ভাগ্য, একটা গাড়ি এসে দাঁড়িয়েছিল। তখন কারফিউ শুরু হতে মাত্র 10 মিনিট বাকি। অন্তত গাড়ির চালকটি তাই জানত। অতএব অতি দ্রুত সে বাসায় ফিরছিল। জনহীন পথে একটি মানুষও দৃষ্টি আকর্ষণ করে। বলাকা বিল্ডিংয়ের পাশে, তাই সুদীপ্ত খুব সহজেই তার চোখে পড়েছিলেন। এ কি স্যার এখানে? নাজিম শুনেছিল সুদীপ্ত স্যার মারা গেছেন। সুদীপ্তর ছাত্র নাজিম হোসেন চৌধুরী। বছর 3 আগে পাশ করে বেরিয়ে গেছে, এখন সাংবাদিকতা করে। গাড়ি থেকে ছুটে বেরিয়ে এসে নাজিম তার স্যারের কদম বুসি করে প্রায় কেঁদেই ফেলল। আবেগরুদ্ধ কণ্ঠে বলে উঠল, স্যার আপনি? কিন্তু সুদীপ্ত কিছু বলার আগেই চিত্রশিল্পী আমনের পানে চেয়ে নাজিম আকাশ থেকে পড়ল যেন। হে কি স্যার, আমনদা এখানে? আমরা তো আজ সকালে একে হাসপাতালে দিয়েছিলাম। স্যারের বৃত্তান্ত শুনল নাজিম, এবং নাজিমের কাছেই শিল্পী আবদুল্লাহ মনসুরের আদ্যন্ত খবর পেয়েছিলেন অধ্যাপক সুদীপ্ত শাহীন। গাড়িতে ছাত্রের সঙ্গে চলতে চলতে খবর পেয়েছিলেন, কিছু পেয়েছিলেন পরে নাজিমের সঙ্গে পুনরায় দেখা হলে, আর পেয়েছিলেন তার সহকর্মী মোসাদ্দেক হোসেন ইউসুফ সাহেবের খবর। আজ সকালে সাংবাদিকদের যে ক্ষুদ্র দলটি শিল্পী আমনকে হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন, তাদের মধ্যে এই নাজিমও ছিল একজন। সকালে তারা সংজ্ঞাহীন দেহ হাসপাতালে দিয়েছিলেন। এখন এই প্রাণহীন দেহ নিয়ে করবেন কি? কাল থেকে কত সবই তো দেখছেন। মৃতদেহ সম্পর্কে মন এখন অদ্ভুত রকমের অসাড়। খালি দেখো কারা বেঁচে রইল। স্যার বেঁচে আছেন। স্যারকে নিয়ে নাজিম তার গাড়িতে স্টার্ট দিল। আমনদা নাজিমের বহুকালের পরিচিত, এবং আত্মীয় না হয়েও আত্মীয়ের মতো আসা যাওয়া ছিল তার আমনদার বাড়িতে। কিন্তু আমনদা এখানে কোথায়? গতকাল রোজিদের বাড়িতে আমনদাকে দেখে প্রথমে বিস্মিত হয়েছিল নাজিম। পরে তার গুলিবিদ্ধ পুত্রকন্যাদের দেখে এবং কোথাও ভাবি সাহেবাকে না দেখে ব্যাপারটা কিছু কিছু সে অনুমান করেছিল। হাসপাতালে আমনদাকে দিয়ে সে গিয়েছিল ভাবি সাহেবার খোঁজে তাদের বাড়িতে, এবং যথারীতি ভাবি সাহেবাকে কোথাও পাওয়া যায়নি। তবে কি সেই কানাঘুষোটা সত্য? সাংবাদিক মহলে সে কানাঘুষো শুনেছিল শহরের সম্ভ্রান্ত মহিলাদের ধরে নিয়ে গিয়ে ক্যান্টনমেন্টের মধ্যে সামরিক অফিসারদের জন্য একটি গণিকালয় স্থাপন করা হয়েছে। সংবাদটা যে সত্য তার প্রমাণ পরে নাজিম হাতে হাতেই পেয়েছিল। দিনের বেলা দাসীবৃত্তি এবং রাতে গণিকাবৃত্তি, এই 2 কর্মে নিযুক্ত করা হয়েছে শহরের বহু সম্ভ্রান্ত পরিবারের মেয়েকে। সেখানে তাদের শাড়ি পরতে দেওয়া হয় না, কেবল সায়া পরে থাকতে হয়। পাছে কেউ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে, এই জন্যেই এই ব্যবস্থা। কিন্তু সেই ব্যবস্থার মধ্যেও পলি ভাবি তার মুক্তির পথ করে নিয়েছিলেন। কলেজে পড়ার সময় এককালে নাটকে অভিনয় করেছিলেন তিনি। তখন কি জানতেন যে সংসার জীবনেও এমনই অভিনয়ের প্রয়োজন কখনো হবে? হ্যাঁ, পলির অভিনয় নিখুঁত হয়েছিল। একটি পাঞ্জাবি অফিসারের সাথে প্রেমের অভিনয় করেছিলেন তিনি। কেন? বাঁচবার জন্যে কি? বাঁচার স্বাদ আর পলির ছিল না। তার বুক থেকে 3 বছরের শিশুকন্যাকে ছিনিয়ে নিয়ে চোখের সামনে পাষণ্ডরা যখন গুলি করে হত্যা করল, সেই মুহূর্তেই পাষাণ হয়ে গিয়েছিলেন তিনি। অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। পলির পাথর কঠিন প্রাণে একটি দীপ্ত শপথের পাপড়ি বিকশিত হয়েছিল। তিনি প্রেমের অভিনয় করেছিলেন শুধু সেই প্রতিজ্ঞা পালনার্থে। বাঁচার চিন্তাটা তার মনের ত্রিসীমানার মধ্যে কোথাও ছিল না। তার মনে ছিল অন্তত একটি পাঞ্জাবি অফিসারকে মারতে হবে, অতঃপর সম্ভব হলে আরও কিছু। সেই দৃপ্ত ইচ্ছার তাড়না তাকে পথ দেখিয়েছিল। গায়ের জোরে না পারি ছলনার আশ্রয় নেব। ইয়াহিয়া নেয়নি ছলনার আশ্রয়।
আপোষ আলোচনার নাম করে সামরিক প্রস্তুতির জন্য সময় সংগ্রহের নাম ছলনা নয়? পলিও ছলনার জাল বিস্তার করেছিলেন। বাঙালি নিধন শুরু করার প্রস্তুতি পর্বে পাঞ্জাবিরা তাদের স্ত্রীদের দেশে পাঠিয়ে দিয়েছে। এখন নারী বর্জিত জীবনে পলির ফাঁদে সহজেই ধরা দিল সেই তরুণ পাঞ্জাবি অফিসারটি। পলিকে সেই উদ্ধার করে ক্যান্টনমেন্টের গণিকালয় থেকে এবং শহরের মধ্যে একটি বাড়িতে এনে রাখে। কিন্তু এ কোন বাড়ি? এই বাড়ি তো পলির অপরিচিত নয়। এখানে সেই হালিমারা থাকত না? হালিমার স্বামী একজন খুবই স্বনামখ্যাত স্বদেশকর্মী এবং ধনী। হালিমা পলির স্কুল জীবনের বান্ধবী। রূপ থাকার জন্যে রূপেয়াওয়ালার ঘরে বিয়ে হয়েছিল। পলি কয়েকবারই এসেছেন তার বান্ধবীর বাড়ি। হ্যাঁ, এই তো সেই বাড়ি। কিন্তু হালিমারা কোথায়? সুন্দরী হালিমা যদি ওদের চোখে পড়ে যায়, হায়, সেই পাষণ্ডরা এমনি কত সংসার ধ্বংস করেছে গো! বাংলাদেশের কিছু আর থাকল না। আহা, ঘরদোর ঠিক তেমনি সাজানো আছে। এইটা ওদের লাউঞ্জ ছিল না? আহা, এই তো সেই হালিমার খোকার দোলনাটা। তারা বড়লোক না হলেও এমনই সুন্দর একটি দোলনা কিনে দিয়েছিলেন তার মেয়ের জন্যে। মেঝেতে এটা একখণ্ড কাপড়। পলি তুলে দেখেন ছোট বাচ্চাদের জাঙ্গিয়া। নিশ্চয়ই হালিমার খোকার। আব্বুরে, ওরা তোকেও মেরেছে নাকি? জাঙ্গিয়াটা বুকে চেপে ধরে পলি হু হু করে কেঁদে ওঠেন। ওরে আমার সোনামণিরা, মা হয়ে তোদের বাঁচাতে পারিনি, কিন্তু শোধ এর নেবই নেব। ওরে হাড় হাবাতে পাষণ্ডরা, বাংলার এমন কত সাজানো সংসার তোরা নষ্ট করেছিস বলতো? আহা, কি সুন্দর সংসার ছিল হালিমার। সইয়ের সেই পবিত্র সংসারকে ওরা আজ পণ্যাঙ্গনা বৃত্তির ক্ষেত্র করতে চায়। তার সাজা তোদের পেতে হবে। পড়েছিস পলির হাতে। প্রথম রাতেই পলি হত্যা করেন সেই পাঞ্জাবি অফিসারটিকে। মদ খেয়ে অফিসারটি যখন নিস্তেজ হয়ে বিছানায় পড়েছিল, ঠিক সেই মাহেন্দ্রক্ষণে হেঁসেল থেকে বঁটি এনে প্রাণপণ শক্তিতে পাঞ্জাবির গলায় চেপে ধরেন পলি। হারামখোর মিনসের গায়ে এত রক্ত ছিল, বিছানা ভিজে রক্তের ধারা গড়িয়ে মেঝে পড়ছিল। আশ্চর্য, পলি ভাবি একটু অপ্রকৃতিস্থ হননি। কি বিপর্যয় ঘটে গেছে পলির উপর দিয়ে, তাতেই তো পাগল হয়ে যাবার কথা। ছোট বোন রোজি পাগল হয়ে গেছে, তাকে ওরা বের করে দিয়েছে ক্যান্টনমেন্ট থেকে। অতপর সে যে কোথায় গেছে কেউ জানে না। রোজির মতো অমন পাগল হলে ওই হারামির পোলাগুলোর তাতে কি আসে যায়? আবার কোনো ভদ্র ঘরের মেয়ে ধরে এনে শূন্যস্থান পূর্ণ করবে। ওতে প্রতিশোধ নেওয়া হবে কি করে? মরেছি যখন, তখন যে করে হোক একজনকে মারবই। পলি ভাবি তার এই প্রতিজ্ঞা পালনে ব্যর্থ হননি, এবং কেবল প্রতিজ্ঞা পালন করেই খুশি হননি। পাঞ্জাবি অফিসারটিকে হত্যার পর বেরিয়ে একটা রিকশা করে সোজা এসেছিলেন নাজিম হোসেনের কাছে। ভাই, একটা মাইন জোগাড় করে দিতে পারো? হয়তো নাজিম হোসেন চেষ্টা করলে তা পারে, কিন্তু ওইটাই এখন বলার কথা নাকি? কয়দিন অদৃশ্য হয়ে থাকার পর সহসা উদিত হয়ে এখন তিনি বলছেন, আমাকে একটা মাইন জোগাড় করে দিতে পারো? তার আগে তো শুধাবার ও শুধিয়ে জেনে নেবার জন্যে এক ঝুড়ি প্রশ্ন ও কৌতূহল মনে জমা হয়ে আছে। হ্যাঁ, সব প্রশ্নের উত্তর পলিভাবে দিয়েছিলেন। আদ্যন্ত ঘটনা সব শোনার পর নাজিম হোসেন কি বলবেন ভেবে পাননি। শুধাতে ইচ্ছে হয়েছিল, কই, আমন্দার কথা তো কিছু শুধালেন না ভাবি? না না, ওই কথা না তোলাই ভালো। প্রচ্ছন্ন ক্ষতমুখে খোঁচা মারা হবে সেটা। অতএব সে কথা সে আর তুলল না। তাদের বাড়ি তখন খালি। মেয়েদের সব গ্রামাঞ্চলে সরিয়ে দেওয়া হয়েছে। তারা কয়েকজন পুরুষ কেবল থাকে সেখানে। স্বাভাবিক অবস্থায় পলি সেখানে থাকতে পারতেন। এখন কিন্তু কোনো অসুবিধা হল না। স্বচ্ছন্দে সেখানেই কয়েকদিন কাটিয়ে পলিভাবি একদিন অদৃশ্য হলেন। কেবলই সেই বাড়িটা থেকেই নয়, একেবারে সংসার থেকেই। হ্যাঁ, অদৃশ্য বই কি।
সহসা একটা মিলিটারি ভর্তি ট্রাকের নিচে পলিভাবি অদৃশ্যিত হয়েছিলেন। নাজিম হোসেনের সংগ্রহ করে দেয়া মাইন বুকে বেঁধে সেই ট্রাকের সামনে ঝাঁপ দিয়েছিলেন পলিভাবি। একটি মুহূর্ত, একটি প্রচণ্ড শব্দ, তার পরের দৃশ্য হচ্ছে রাস্তার একাংশ জুড়ে ইতস্তত ছিটকে পড়া একটা প্রকাণ্ড ট্রাকের ভগ্নাংশ, আর এমন ২০-২৫টা শত্রু সেনার লাশ। আর হ্যাঁ, আরও ছিল লালপেড়ের শাড়ির ছিন্ন অংশ, ভগ্ন বিক্ষিপ্ত ট্রাকের গায়ে ও রাস্তায় লেপ্টে যাওয়া কাঁচা থ্যাতলানো মাংস আর রক্ত। ওইগুলোই পলিভাবি। জ্বালামুখী রোশেনার পথ বেছে নিয়ে দেহের অসম্মানকে ধুলোয় ছুঁড়ে দিয়ে তিনি চলে গেলেন। রোশেনা কি শুধুই একটি নাম? সে একটি আদর্শ। সুদীপ্তদের বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী রোশেনা। বাঙালি হত্যার শোধ নিতেই শরীরে মাইন জড়িয়ে শত্রু সেনার ট্যাঙ্কের নিচে আত্মাহুতি দিয়েছিল সেই বীর দর্পিনী বঙ্গললনা। রোশেনা তাই বাঙালির ঘরে একটি রূপকথার নাম। বাঙালির ঘরে ঘরে প্রতিটি নবাগত শিশুর কাছে রূপকথার মতোই সমাদৃত হবে রোশেনার কাহিনী, সেই সঙ্গে পলিভাবিরও। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন আনোয়ার পাশার লেখা মুক্তিযুদ্ধভিত্তিক গল্প রাইফেল রুটি আওরাত। আজ পঞ্চম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।